পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র 2025। তোমরা সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা প্রত্যেকেই এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, কারণ এই ভিডিওতে আজকে আমি তোমাদের ক্লাস 5-এর গণিতের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে, এটা একটা স্কুলের প্রশ্নপত্র যেটি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো সেই প্রশ্নপত্রটি এবং সাথে প্রত্যেকটার অঙ্কর সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। কাজেই তোমরা কিন্তু এই ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো এবং তোমরা অবশ্যই কিন্তু খাতাতে অঙ্কগুলোকে করে নেবে। যাদের এখনও পর্যন্ত পরীক্ষা স্কুলে শুরু হয়নি তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, কাজেই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই তোমরা দেখছো এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র, যেখানে তোমাদের প্রশ্নের উপরেই কিন্তু উত্তর লিখতে হয়। তো এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 বিষয় গণিত, তোমাদের পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখতে হয়। তোমাদের নম্বর থাকছে 30 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 1 ঘন্টা। প্রাপ্ত নম্বর এখানে একটা বক্স আছে, এটা তোমাদের কোনো কাজ নয়, এখানে যত নম্বর তুমি পাবে সেখানে লেখা হবে। প্রথমে দেখতে পাচ্ছ 1-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এটা স্পেলিংটা ভুল আছে, যাই হোক ওটার সঙ্গে সঙ্গ নেই, লেখো আছে। তো 5টা শর্ট প্রশ্ন আছে 1 নম্বরে, মোট হচ্ছে 5 নম্বর। প্রথমেই যে প্রশ্নটা দিয়েছে যে 3-এর 7 ও 5-এর 11 এর মধ্যে কোনটি ছোট, কীভাবে করবে। দেখো এই অঙ্কগুলি করার জন্য তুমি কীভাবে করবে, দেখো 3-এর 7 আর একটা কত আছে 5/11, তো দুটোর মধ্যে কোনটা ছোট। তুমি দেখতে পাচ্ছ লব বাই হর, তাই তো নিচের যে হরটা রয়েছে, ধরো 7, এই 7 দিয়ে এই সংখ্যাটিকে ওপর নিচে আমরা গুণ করব। গুণ করলাম, তাহলে গুণ করলে কত হচ্ছে, ওপরেও 7 গুণ করলাম, নিচেও 7 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 5 7 35, আর নিচে কত হবে 7 11 77। এবার এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে এই 11 দিয়ে, ঠিক আছে, মানে এই সংখ্যাটার হরটা দিয়ে, এই ভগ্নাংশটা হরটা দিয়ে ওপর নিচেকে গুণ করব। কত আছে 11, তাহলে 3 × 11 আর নিচে করব 7 × 11, তাহলে 3 11 কত হয় 33 আর 7 11 কত হবে 77। এবার ভালো করে দেখো, একটা এসছে আমাদের 77-এর মধ্যে 33 আর একটা আছে 77-এর মধ্যে 35। এবার তুমি বলো যে কোনটা ছোট। 77-এর মধ্যে মনে করো একটা ছেলে পেয়েছে 33 আর একটা ছেলে পরীক্ষায় পেয়েছে 77-এ 35, তাহলে কে কম পেয়েছে, যে 33 সে কম পেয়েছে। তাহলে 33 মানে এই 33 বা 77 মানে কোন সংখ্যাটা, এই 3-এর 7, 3/7 এই সংখ্যাটা। তাহলে এখানে বলেছে কোনটি ছোট, উত্তরটা হবে 3/7 ছোট, ঠিক আছে। এই সংখ্যাটি হচ্ছে আমাদের ছোট সংখ্যা। কি করে হলো সেটাও কিন্তু বুঝিয়ে দিলাম। 1-এর দাগের খ বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি, এটাকে কেটে কুটে ছোট করতে হবে। কত আছে 72/99, এটা আমাদের আছে, এটাকে আমরা ছোট করব। দেখো দুটো সংখ্যাকে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে প্রথমেরটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি হরটাকে, তাহলে কত হয় 9 11 99, এবং ওপরের সংখ্যাটিকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 8 9 72। তাহলে আমাদের দেখো 8/11 উত্তর এলো। এইবার এই দুটো সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে উত্তরটা কত হবে 8/11। আশা করি বোঝা গেল। এরপর দেখো গয়ের দাগের যে অঙ্কটি আছে, ভিডিওটা একটু বড় হবে যেহেতু প্রত্যেকটা অঙ্ক করে দেখাবো, তো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে। গয়ের দাগের যে অঙ্কটি আছে 7 টাকা 20 পয়সা সমান কত পয়সা। তো এই 7 টাকা সমান আমরা কত পয়সা, আমরা কি জানি 1 টাকা মানে কত পয়সা হয়, 1 টাকা মানে হচ্ছে আমাদের 100 পয়সা, তাই তো 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 7 টাকা মানে নিশ্চয়ই কত হবে, 7 × 100 মানে 700 পয়সা। 1 টাকা মানে যদি 100 পয়সা হয় তাহলে 7 টাকা মানে 700 পয়সা, আর সাথে কত আছে 20 পয়সা, তাহলে 700 পয়সা আর 20 পয়সা, 700 আর 20 যোগ করলে কত হয় 720 পয়সা। তাহলে উত্তরটা আমাদের কত হবে, 7 টাকা মানে 700 পয়সা আর পাশে রয়েছে 20 পয়সা, তাহলে 700 আর 20 যোগ করলে হয় 720 পয়সা, এটা হবে উত্তর। ঘয়ের দাগের প্রশ্ন আছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। ধরো এই একটা বিন্দু আছে, এখানে বিন্দুটা আঁকা যাচ্ছে না, ধরো এই একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে তুমি কতগুলো সরল রেখা আঁকতে পারবে। দেখো এদিকে আঁকতে পারো, এরকমভাবে আঁকতে পারো, এরকমভাবে আঁকতে পারো, এরকম তুমি যতগুলো ইচ্ছা তুমি সরলরেখা আঁকতে পারো। তাহলে উত্তরটা হবে কি অসংখ্য। একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। আচ্ছা, এর পরবর্তী মোর দাগে যে প্রশ্নটি আছে, বদমাস নিয়মে ডি এর অর্থ কি। এই যে ডিটা রয়েছে সেই ডিটা কি, ডি এর যে অর্থ সেটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে, ডিভিশন। তো ডিভিশন মানে কি, ডিভিশনের বাংলা অর্থ হচ্ছে ভাগ, ঠিক আছে। তাহলে ডি এর অর্থ লিখবে ডিভিশন বা ভাগ। আচ্ছা,
এরপর দেখো দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণ করতে হবে। 5টা আছে তোমাদের 5 নম্বরের, 5টা আছে 1 নম্বর করে, মোট 5 নম্বর। প্রথমেই দিয়েছে 90 পয়সা সমান ড্যাশ টাকা। তাহলে আমরা কি জানি, পয়সা থেকে যদি টাকা করতে হয় তাহলে সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, 90/100। 90কে আমরা 100 দিয়ে ভাগ করলাম। দেখো একটা শূন্য কেটে গেল। এখন আমাদের হাতে কি রইল, 9/10। ঠিক আছে, তাহলে নিচে দেখো একের পেছনে একটা শূন্য থাকার জন্য এই 9-এর আগে দশমিক বসবে। যদি দুটো সংখ্যা থাকতো, দুটো শূন্য থাকতো, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসতো। তো একটা শূন্য আছে যেহেতু, তাহলে একটার আগে দশমিক বসে যাবে। উত্তরটা হবে 0.9। তাহলে এখানে আমরা লিখবো 90 পয়সা সমান 0.9 টাকা। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগের, রেখা ড্যাশ রকমের হয়। এই প্রশ্নটি দেখো তুমি দুভাবে করতে পারো, এটা 3ভাবেও করতে পারো। ঠিক আছে, সরল রেখা, বক্ররেখা, তুমি এটা দুভাবে করবে। প্রধানত 2 রকমের করবে, উত্তরটা তোমরা 2 রকম করবে। ঠিক আছে, তোমাদের বইয়ে যেটি আছে রেখা 2 ধরনের হয়, একটা সরল রেখা, একটা বক্ররেখা। সরল রেখা মানে যেটা সোজা যাবে, আর বক্ররেখা মানে যেটা এরকমভাবে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, তাহলে রেখা হচ্ছে 2 ধরনের, একটা সরল রেখা, একটা বক্ররেখা। গয়ার দাগের বলা হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান কি। এর সূত্র তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহু। ঠিক আছে, 4 গুণিত বাহু। আচ্ছা, আবার ঘয়ের দাগে দেখো বদমাস নিয়মে এম এর অর্থ কি। এম মানে কি, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মানে মাল্টিপ্লিকেশনের বাংলা অর্থ কি, মাল্টিপ্লিকেশনের বাংলা অর্থ হচ্ছে গুণ করা, গুণ। তাহলে এম এর অর্থ হচ্ছে কিন্তু গুণ। এরপর দেখো পরবর্তী যেটা দিয়েছে দাগের 5 ও 7-এর লসাগু হলো। ভালো করে লক্ষ্য করো, 5 এবং 7 দুটোই কিন্তু বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা লসাগু সর্বদা কত হয়, 1 হয়। তাহলে 5 এবং 7-এর লসাগু হবে 1। যদি বলতো 3 আর 5-এর লসাগু কত, উত্তর হতো 1, কারণ দুটো এখানে বিজোড় সংখ্যা। এরপর আমরা 3-এর দাগে যাব। 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথমেই এখানে দেখো কটা অঙ্ক আছে একটু দেখে নিই। এখানে আমাদের 4টে অঙ্ক আছে। আচ্ছা, তো 3-এর দাগে 4টি অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটি 3 নম্বর করে রয়েছে। তো প্রথমে দিয়েছে 3-এর দাগের যোগ করো। দুটো দিয়েছে, আমরা সংখ্যা আমরা এটাকে যোগ করব। প্রথমে লিখে নিই কি আছে, 15.75। তার সঙ্গে যোগ করব কত, 37.15। টাকা আছে এখানে, আমরা টাকা টয়াকা লিখে রাখলাম শুধু। ঠিক আছে, এটা আমরা যোগ করব। তাই কীভাবে যোগটা করব, 5 আর 5 যোগ করলে 10, হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 2, ওপর আছে 7, তাহলে 7 আর 2 যোগ করলে হয় 9। দশমিকের নিচে দশমিক নামিয়ে দিলাম। 7 আর 5 যোগ করলে হয় 12, হাতে রইল 1, 3 একে 4, আর ওপরে 1 যোগ করলে হয় 5। তাহলে কত হবে, 52.90 টাকা। এখানে তোমরা এটা লিখে দেবে টাকা। বোঝা গেল, এটা কিন্তু 3 নম্বর আছে। পরবর্তী অঙ্ক বিয়োগ করো। ভগ্নাংশের বিয়োগ আশা করি প্রত্যেকেই কিন্তু শিখেছো, কারণ তোমাদের বইতেই অলরেডি রয়েছে। আচ্ছা, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, যদি আমাদের ভিডিও বিন্দুমাত্র তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং ভিডিওটিকে পারলে শেয়ার করবে। প্রথম হচ্ছে দেখো বিয়োগ করো। তো এই বিয়োগটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, হরগুলির লসাগু আমাকে বের করে নিতে হবে। হরগুলো কি কি আছে, 15, 12। আমি সাইডে একটু এই দুটো সংখ্যার লসাগু বের করে নেব। প্রথমে আমি 3 দিয়ে চালাবো, 3 5 15, 3 4 12, আর কিন্তু যায় না। তাহলে এবার আমাকে সবটাকে গুণ করে দিতে হবে, তাহলে আমি লসাগু পেয়ে যাব। 3 5 15, 3-এর সাথে 5 গুণ করলে 15, তার সাথে 4 গুণ করলে হয় 60। তাহলে আমাদের লসাগু কত হয়, 60। তাহলে এইটা ইকুয়াল টু আমি লিখবো নিচে 60 লসাগু। এবার নিচের সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব 60টাকে, এবং যেটা উত্তর আসবে সেটা দিয়ে ওপরের সংখ্যাটিকে গুণ করব। এবার 15 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে কত আসে, 4 15 60, 4 আসে। এবারে 4 সংখ্যাটি দিয়ে আমি উপরের যে সংখ্যাটি রয়েছে মানে 53, এই 53কে আমরা 4 দিয়ে গুণ করব। কত হয়, 4 3 12, হাতে হলো 1, 5 4 20 21, 212। তাহলে আমরা এখানে লিখব 212। তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেব। তারপরে কি আছে, 12। এই যে ভগ্নাংশটা নিচে আছে 12, 12 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে কত হয়, 5 12 60, 5 হয়। এবার এই 5 দিয়ে আমরা 13কে গুণ করব। 5 13 কত হয়, 65 হয়, তাই তো, 5 13 65। এবার আমরা উপরে বিয়োগটা করব। 212 থেকে 65 যদি বাদ দিই তাহলে কত হয় দেখিনি একটু করে। 212 থেকে আমরা 65কে বাদ দেব, বিয়োগ করব। তাহলে 5 1 12, 7 12, হাতে রইল 1, 6 1 7, 7 11, 4 11, হাতে রইল 1, 1 1 2, 1 2। তাহলে আমাদের আসছে কত, 147/60। এই উত্তরটা তোমরা রেখে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা
এরপর দেখো গয়ের দাগের রয়েছে সরল করো। এই সরলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সাজেশনে যখন দিয়েছিলাম, সাজেশন থেকে যে অঙ্কগুলি বলছিলাম সেখান থেকে মোটামুটি সবগুলোই কিন্তু এসেছে। তো সরল করো এটা আছে, তো এটাকে আমরা কীভাবে করব ভালো করে কিন্তু খেয়াল করবে। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট, মানে প্রথম বন্ধনী কিন্তু দুটোই আছে। তো আমরা দুটোই কাজ করব প্রথম লাইনে। প্রথমে দেখো আছে কি 12 ভাজিত 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। 4 আমরা লিখে দিলাম, তারপর যোগ চিহ্ন দিয়ে 2টা লিখলাম, ব্র্যাকেটটা বন্ধ করলাম। তারপরের লাইনে আবার আমরা ব্র্যাকেটটা শুরু করলাম, 8 লিখলাম। আমরা জানি যে ভাগের কাজ আগে হয়, কারণ বদমাশ পদ্ধতি অনুযায়ী ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 8 আর 4 কিন্তু গুণ করব না, ঠিক আছে, আগে ভাগের কাজ করব। তাহলে 8 গুণটা আমি লিখলাম। এবার দেখো 4 আর 4-এর মধ্যে ভাগ হবে, 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1 আমি লিখে দিলাম, তারপর যুক্ত দিয়ে 2টাকে লিখলাম। এবার আমরা এটাকে দেখো 4 আর 2 যোগ করলে প্রথম বন্ধনীর কাজ তুমি করে নাও। 4 আর 2 যোগ করলে 6 হয়, লিখলাম, প্রথম বন্ধনী দিলাম। 8 আর 1 গুণ করলে কত হয়? 8 আর 1 গুণ করলে 8 হয়, তার সঙ্গে আবার যুক্ত 2। এখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে 6 গণিত 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়, 10। তাহলে 6 10-এ কত হয়? 60 উত্তর হয়। তাহলে উত্তরটা হবে 60। পরবর্তী ঘয়েরটা বলেছে চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? দেখো সমান্তরাল সরলরেখা মানে হচ্ছে যে দুটি সরলরেখাকে তুমি যতদূর পর্যন্ত বাড়িয়ে যাবে কখনোই সেটা ছেদ করবে না, সেই দুটি রেখাকে, তোমার সরলরেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। যেমন ধরো এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, এই দুটি সরলরেখাকে তুমি যতদূর পর্যন্ত বাড়িয়ে যাও কখনোই কিন্তু এরা পরস্পরকে ছেদ করবে না। মানে ধরো একটা সরলরেখা এরকম হলো, আর একটা সরলরেখা যদি এরকম ভাবে যায়, তাহলে এরা যে পরস্পরকে ছেদ করে দিচ্ছে, তার মানে এটা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। সমান্তরাল সরলরেখা সেটাই যেটাকে তুমি বাড়িয়ে যাও, আবার একটা সরলরেখা তুমি বাড়িয়ে যাও, যতদূর ইচ্ছা বাড়িয়ে যাও, কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না, সেটাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। এবার আমরা আসবো 4-এর দাগের সমস্যাগুলি সমাধান করো। 4-এর দাগের কটি অঙ্ক আছে একটু দেখিনি। 2টো অঙ্ক আছে, আর শেষ 2টো অঙ্ক। অঙ্কগুলি নাম্বার রয়েছে 4 করে, 2টো অঙ্কতে মোট 8 নম্বর। এটাই প্রশ্নপত্রের শেষ 2টি অঙ্ক। তো কি কি অঙ্ক আছে দেখো। প্রথমেই দিয়েছে 6 একটু তুলে নিই, তাহলে করতে সুবিধা হবে। প্রথমেই বলেছে 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার, আর দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? একদমই সহজ অঙ্ক। তো প্রথমে আমাকে বের করতে হবে যে প্রথম দিন আর দ্বিতীয় দিনে মোট কত কাজ হয়েছে। তাহলে তোমরা আমার সাথে লেখো যে প্রথম দিন ও দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে। কি করব? প্রথম দিনে কত হয়েছিল? 1.317, তার সাথে দ্বিতীয় দিনে কত হয়েছিল? 2.123। এটাকে আমরা যোগ করে নেব। তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিন কত হয়েছে আমি পেয়ে যাব। 3-এর সাথে কত হয় যোগ করলে? 10, হাতে রইল 1। 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। তারপর 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, দশমিকের নিচে দশমিক নামালাম, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে 3.440 কিলোমিটার। আমি এটাকে ছোট করে কিমি লিখলাম, ঠিক আছে, কিমি মানে কিন্তু কিলোমিটার। এবার আমার 3 দিনে কত কিলোমিটার কাজ হওয়ার কথা ছিল? 6.285। আমার হয়েছে কতটা? 3.440। তাহলে বাকি রয়েছে কতটা? তাহলে এটাই প্রশ্ন চেয়েছে যে তৃতীয় দিনে কতটা রাস্তা বাকি। তাহলে লিখবে, আমার কথার সাথে লেখো যে তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে, এই লেখাটা লিখবে। লেখার পর যতটা আছে ছিল আমার রাস্তা করার কাজ, মানে 6.285, সেটা থেকে দুদিনে যতটা হয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। 3.440, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে। 4 কয়ে 8 হয়, 4-এ 8 হয়, 4 কয়ে 12, 8-এ 12, হাতের 1, 3-এর 1-এ 4 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে উত্তরটা হচ্ছে 2.845 কিলোমিটার, বা তুমি শর্টে এটাকে কিমিও লিখতে পারো। তাহলে এটা হবে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। এবার প্রশ্নপত্রের একেবারে শেষের অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তার নিচে দেখতে পাচ্ছ প্রশ্নপত্রের শেষে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর। এখানে কেউ কিন্তু কিছু করবে না, তারিখ এখানে যিনি পরীক্ষার হলে যিনি থাকবেন, শিক্ষক বা শিক্ষিকা, তিনি এখানে সাইন করবেন এবং এখানে তারিখটা দেবেন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কোনো কাজ নয়। ক্ষয়ের দাগের বলেছে একটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচা হবে? তো এরকম একটা বর্গাকার মাঠ আছে, এর ঘাস তুমি কোথায় লাগবে? চারদিকে তো নিশ্চয়ই লাগাবে না, মাঝখানে লাগাবে। এই মাঝখানে ঘাস লাগাবে। এই মাঝখানে যে এই যে অংশটা আমি যেটা মার্ক করছি, দেখো লাল লাল করলাম,
এই অংশটাকে কি বলি আমরা? এই অংশটাকে আমরা বলি ক্ষেত্রফল। তাহলে আমাকে নিশ্চয়ই ঘাস লাগাতে গেলে মাঠটার ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে মাঠের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি? বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গণিত বাহু। তাহলে বাহু আছে 40, তাহলে 40, তাই তো 40 গুণিত 40, তাহলে 4 চেরে হয় 16, আর 2 শূন্য যদি নামিয়ে দিই তাহলে হবে 1600। এখানে মিটার আছে, তাহলে আমি যখন ক্ষেত্রফল বের করব তখন এককটা হবে বর্গ মিটার বা বর্গ মি, তারপর তুমি একটা বিসর্গ লিখে দেবে। এবারে প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচা হবে? তাহলে আমার জায়গা কতটা আছে? 1600 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটারে যদি 6 টাকা লাগে তাহলে 1600 বর্গ মিটারে কত লাগবে? কি করব? গুণ করে দেবো। তাহলে তোমরা আমার সাথে লিখবে যে প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচা হবে, এটা লেখো। লেখার পর এটা আমি যেটা লিখছি সেটা লেখো, 1600 গণিত 6। 1600কে 6 দিয়ে যদি গুণ করো দেখবে হবে 9600। ঠিক আছে, 6 × 96 হয়, তাহলে 9600 টাকা। তাহলে তুমি যদি এই 40 মিটার যে দৈর্ঘ্যের মাঠ রয়েছে সেটাকে যদি ঘাস লাগাতে চাও তাহলে তোমার 9600 টাকা খরচা হবে। এই ছিল সম্পূর্ণ অঙ্ক। এই যে প্রশ্নপত্রের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিলাম। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তোমরা সুন্দরভাবে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোথাও তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন এসেছো, আমাদের ভিডিও নতুন দেখছো, তোমারও যদি ভালো লেগে থাকে তুমিও কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। কারণ তোমাদের আগাম ভবিষ্যতের জন্য অনেক সাজেশন, অনেক এরকম প্রশ্নপত্র সমাধান নোটস আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবে। কাজেই আমরা আশা করব আমাদের ভিডিও দ্বারা তোমরা অনেকখানি উপকৃত হতে পারো। তো আজকের ভিডিও এখানেই তবে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।